মেঘ, ক্লাসে যাবে না? ও হ্যাঁ, যাবো তো। তাহলে এখানে দাঁড়িয়ে কি ভাবছো? কই, কিছু না তো। রিয়া আমার হাত ধরে টানতে টানতে ক্লাসের দিকে নিয়ে যাচ্ছিল। নীলা হয়তো ভাবছিল আমি তার কাছে যাব, তাই নীলাও আমার দিকে মায়াবী চাহনিতে তাকিয়েছিল। যখন রিয়া আমার হাতটা ধরে টানতে লাগলো, নীলা নিমিষেই মাথাটা নিচু করে ফেললো। হয়তো এখনো বসে কান্না করছে। ক্লাসে এসে বসে পড়লাম পিছনের একটা সিটে। একটু পরে নীলাও আসলো ক্লাসরুমে। নীলাকে দেখে বোঝা যাচ্ছে কান্না করে আসলো মাত্র। চোখগুলো কেমন লাল হয়ে ফুলে আছে, আর এখনো চোখের ভিতর জল টলমল করছে। না, এভাবে চলতে দেওয়া যাবে না। নীলার সাথে আমাকে কথা বলতে হবে। এইভাবে চলতে থাকলে হয়তো খারাপ কিছু ঘটে যাবে। এইভাবে চলতে দেওয়া যাবে না। নীলাকে বোঝাতে হবে ভালো করে। নীলার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। স্যার চলে আসলো ক্লাসে। ক্লাস শুরু হয়ে গেল। পরে মন বসাতে পারছি না, শুধু আজে বাজে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কি করবো কিছুই তো বুঝতে পারছি না। না, যে করেই হোক নীলাকে বোঝাতে হবে এসব পাগলামি যেন বাদ দেয়। এসব ভাবতে ভাবতে কখন যে ক্লাস শেষ করে স্যার চলে গিয়েছে বুঝতেই পারি নাই। কিরে, এভাবে বসে থাকবি না বাইরে বের হবি? ক্লাস শেষ। তুই কই পড়ে আছিস? স্যার আরো কয়েক মিনিট আগেই চলে গিয়েছে, আর তুই ক্লাসে কথা বলছিস? ও হ্যাঁ, চল। আমি রকির সাথে ক্যাম্পাসে এসে বসলাম। কেন জানি না নীলা রিয়া আমাদের সাথে বসলো না। দুজন দুই দিক থেকে আমাদের থেকে একটু দূরে গিয়ে বসলো। এখন ভাবছি নীলার কাছে এখন যাব নাকি পরে। এখন গেলে হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারে। না, পরেই না হয় নীলার সাথে একলা কথা বলবো। আচ্ছা রকি, বাসায় যাবি এখন? না দোস্ত, দেরি হবে। তাহলে তুই থাক, আমি গেলাম, আমার ভালো লাগছে না। তুই ঠিক আছিস তো? আরে হ্যাঁ, ঠিক আছি, তেমন কোনো ব্যাপার না। আচ্ছা, বাইক নিয়ে যা, আমার যেতে একটু লেট হবে। আচ্ছা, দে চাবিটা। আমি রকির কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে বাইক নিয়ে ক্যাম্পাসের বাইরে একটা পার্কে এসে নীলাকে কল করলাম। কয়েকবার রিং হয়ে কেটে গেল। কি হলো, ফোন ধরতেছে না কেন? একটু পরে আমার ফোনই বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো নীলার নাম্বার। আমি ফোনটা রিসিভ করলাম। বলো। তোমার কি এখন একটু সময় হবে? আমার তো আছেই, অন্য কারো হয়তো নেই। এসব কথা এখন একটু বাদ দাও। আচ্ছা সিটি পার্কে একটু আসতে পারবে এখন? আচ্ছা, আসতেছি। নীলার হাসি মুখে ফোন কাটলো। হয়তো অন্য কিছু ভাবছে। নীলার জন্য সিটি পার্কে বসে অপেক্ষা করছি। জানি না আমি বোঝাতে পারবো কিনা। আল্লাহ আমাকে বুক ভরার সাহসের ধৈর্য দাও, যাতে নীলার সামনে দাঁড়িয়ে নীলাকে বোঝাতে পারি। এসব ভাবতেছিলাম, ঠিক তখনই আমার হাতে থাকা ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো রিয়ার নাম্বার। কি করব, ধরবো না কেটে দিব? ভাবতে ভাবতে রিংটা বাজা বন্ধ হয়ে গেল। একটু পরে আবার বেজে উঠলো ফোনটা। এবার রিসিভ করলাম। মেঘ, কোথায় আছো? আমি তো বাসায় চলে যাচ্ছি। আর তোমার কি হয়েছে, এত হাবাচ্ছ কেন? রকি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলো এসব? কোথায় আছো এখন? কলেজ গেটের সামনে হয়েছে। আমি রকিকে নিয়ে সিটি হাসপাতালে আছি। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো। আমি আর কিছু না ভেবে বাইকটা নিয়ে সিটি হাসপাতালে চলে আসলাম। বাইকটা রেখে দৌড়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই রিয়াকে দেখতে পেলাম। রিয়া? মেঘ, তুমি আসছো? রকি কই? এত উত্তেজিত হয়েও না, রকি ইমার্জেন্সিতে নিয়েছি। এখানে একটু শান্ত হয়ে বসো। কি করে শান্ত হব বলতে পারো? রকির আব্বু আম্মু তারা তো কেউ দেশে নাই। ও হ্যাঁ, তাহলে তাদেরকে ফোন করে রকি অ্যাক্সিডেন্টের কথা বলো। কি পাগলের মতো কথা বলছো? এখন বলে তারা অনেক চিন্তা করবে। পরে যদি খারাপ কিছু হয়ে যায়? এসব কথা মুখে নিয়ে আসবে না। আমি থাকতে রকির কিছুই হতে দিব না। আচ্ছা, কি করে হলো? ও কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই একটা ট্রাক এসে ধাক্কা দেয় আর রকি রাস্তার অন্য পাশে গিয়ে পড়ে যায়। মাথায় অনেক চোট লাগছে, অনেক ব্লিডিং হচ্ছিল, তাই আমি কয়েকজনের সাহায্য নিয়ে একটি সিএনজিতে করে হাসপাতালে নিয়ে আসলাম। তুমি আমাকে আগে কল দিলে না কেন? অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যায়নি। ও, আসলে আমার ফোনটার একটু সমস্যা হয়েছে, আর আমার রকিকে একা রেখে আসা উচিত হয়নি। একটু পরে ডাক্তার বের হলো। ডাক্তার, আমার বন্ধুর কি অবস্থা এখন? প্রচুর পরিমাণ রক্ত ঝরছে, আর মাথার ক্ষতটাও অনেক গভীর। যত তাড়াতাড়ি পারেন ও পজিটিভ রক্ত 5 ব্যাগ রেডি করেন। রক্ত না দিতে পারলে অনেক খারাপ কিছু হতে পারে। ও পজিটিভ? হ্যাঁ। তাহলে আমার থেকে নেন, তবু আমার বন্ধুর কিছু হতে দিয়েন না প্লিজ। সর্বোচ্চ হলে আপনার কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিতে পারবো, এর বেশি না। এর বেশি নিলে আপনার সমস্যা হতে পারে। না ডাক্তার, আমার কিছুই হবে না। প্লিজ প্লিজ আমার থেকে রক্ত নেন। দেখেন, আমরা একটা প্রাণকে বাঁচাতে গিয়ে আরেকটা প্রাণকে হুমকির মুখে ফেলতে পারবো না। সরি। আমি আর দেরি না করে ডাক্তারের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। প্লিজ ডাক্তার, আমার গায়ের সব রক্ত লাগলেও নেন, তাতে আমার কোনো সমস্যা নাই। তবুও আমার বন্ধুকে বাঁচান। অনেক রিকোয়েস্ট করার পর ডাক্তার রাজি হলো রক্ত দিতে। মেঘ, তুমি এটা করতে পারো না। রিয়া প্লিজ, এখন তুমি আর কিছু বলো না। না মেঘ,
এমনটা পাগলামি করো না। আমি রক্তের ব্যবস্থা করছি, প্লিজ। তবু এত কঠিন সিদ্ধান্তটা নিও না। রক্ত জোগাড় করলে তখন না হয় আমার শরীরে নিয়ে নিব, তবু প্লিজ এখন কোনো কথা বলো না। অনেক কষ্টে রিকোয়েস্ট করার পর ডাক্তার রাজি হয়েছে। না মেঘ, আমি এটা হতে দিতে পারবো না। রিয়া প্লিজ চুপ করো, ডাক্তার শুনে ফেললে আর হয়তো রক্তই নিবে না। দেখো মেঘ, 5 ব্যাগ রক্ত একসাথে একটা মানুষ কাউকে দিতে পারে না, তোমার সমস্যা হবে। ব্যাস রিয়া, অনেক বলে ফেলছো। আমি আমার রক্ত আমার বন্ধুকে দিচ্ছি, আর শুধু 5 ব্যাগটা আমার জীবনটা দিতে হলেও দিব, তবুও রকির কিছু হতে দিব না। কেননা এই শহরে আমি যখন একা হয়ে পড়ছিলাম, ঠিক তখনই এই রকি আমার পাশে দাঁড়িয়েছিল। আজ রকির জন্য আমি এই শহরে থাকতে পারছি, তোমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি। বুঝতে পারছো তো এবার? রিয়া কিছু না বলে দাঁড়ায় থাকা থেকে বসে কাঁদতে লাগলো। একটু পরে একটা নার্স এসে আমাকে একটা কেবিনে নিয়ে শুয়ে পড়তে বলল। আমি শুয়ে পড়লাম। এইদিকে আমার পকেটে থাকা ফোনটা সেই থেকে কাঁপতেছিল, একটু পরপর কাঁপতেছিল। এখন হঠাৎ করে কাঁপা বন্ধ হয়ে পড়লো। হয়তো মোবাইল বন্ধ হয়ে গেল, হয়তো নীলাই কল করছিল এতক্ষণ। আপনি কি কিছু ভাবছেন? না, আপনি আপনার কাজ শুরু করে দেন। আর একটু ভেবে দেখলেন না? আমার কাছে আমার বন্ধুই বড়। বুঝতে পারছি। একটু পরে রক্ত নেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেল। 2 ব্যাগ রক্ত দেওয়ার পরে আমার কেমন জানি লাগতে শুরু করলো। চোখগুলো ঝাপসা হয়ে আসতেছে, মাথা ঘুরাইতেছিল, শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। 4 ব্যাগ রক্ত দেওয়ার পরে 5 নাম্বার ব্যাগে রক্ত দেওয়ার সময়ে আমি আর নিজেকে সামনে রাখতে পারছি না। শরীরের প্রতিটা অংশ জ্বালা করা শুরু করে দিল। অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা সহ্য করে 4 ব্যাগ রক্ত দিলাম। আপনি এখন শুয়ে থাকুন, ওঠার চেষ্টা করবেন না। আপনার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে, আপনি চাইলে দাঁড়াতে পারবেন না, তাই শুয়ে থাকেন। নার্স চলে গেল, সাথে সাথে রিয়া আসলো আমার কেবিনে। মেঘ, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। ডাক্তার কি রকিকে রক্ত দিচ্ছে? হ্যাঁ, রক্ত নিয়ে ডাক্তার রকির কেবিনে গেল। আমি আমার হাতটা নড়াতেও পারতেছি না, এতটাই নিস্তেজ হয়ে পড়ছি আমি। না, আমার এই অবস্থা রিয়াকে বুঝতে দেওয়া যাবে না। হঠাৎ রিয়ার ফোনটা বেজে উঠলো। রিয়া ফোনটা নিয়ে বের হয়ে গেল। আমার খুব পানির পিপাসা পাচ্ছিল, তাই নিজেই শুয়ে থাকা থেকে অনেক কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলাম। দাঁড়িয়ে সামনে কয়েক পা বাড়াতে আমার মাথাটা চক্র মারলো, কেমন জানি পৃথিবীটা ঘুরতে লাগলো। তারপরে আমি আর সামনেও যেতে পারছি না, পিছনেও আসতে পারছি না। এভাবেই কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম, ঠিক বলতে পারবো না। আবার সামনে এক পা বাড়িয়ে পানির বোতলটা হাতে নিতে যাব, ঠিক তখনই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, মাটিতে লুটিয়ে পড়লো আমার নিস্তেজ হওয়া দেহটা, আমার হাতের সাথে বোতলটাও। টাচ লাগাতে বোতলটাও ফ্লোরে পড়ে গেল। তারপরে আর কিছু বলতে পারবো না, আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে পেলাম, চোখ খুলে তাকাতেই অবাক হয়ে পড়লাম। অবাক হওয়ারই কথা, কারণ আমার সামনে দাঁড়িয়েছিল, আমার সাইটে নীলা বসে কাঁদতেছিল। নীলাকে দেখে অনেকটাই অবাক হয়ে পড়লাম। নীলা, তুমি এখানে? চুপ, একদম চুপ। আমি নীলাকে এখনকার কথা বলছি, তাই আসছে। ও, আর নীলা যদি তোমায় রক্ত না দিত, তাহলে কি হয়ে যেত আজ? থাক, এসব কথা বাদ দে রিয়া। আর তোমাকে যে এতবার ফোন দিলাম, ফোনটা রিসিভ করতে পারলে না? আসলে রকির অ্যাক্সিডেন্টের কথা শুনে সবকিছু কেমন জানি লাগছিল। কোনো কিছুই মাথায় আসতেছিল না, শুধু মনে আসছে রকিকে আমাকে যে করে হোক বাঁচাতে হবে। সেটা বোঝাই যাচ্ছে। বন্ধুর জন্য জীবনটা বাজি রাখছিলে তো। রিয়া যদি না বলতো তাহলে আজ কি হতো? কপালে যা ছিল তাই হতো। আচ্ছা, এখন রকি কেমন আছে? রকি ভালো আছে, আর এখন ঘুমাচ্ছে। ও, রিয়া, তুই তো সেই সকাল থেকে এখানে আছিস, সন্ধ্যা হয়ে গেছে, তুই বাসায় যা। না, তুই একলা কি করে থাকবি? আমিও থাকি না। আরে, আমি একলা না, আব্বু আসবে। ও, রিয়া নীলা দুজনেই বের হয়ে গেল। একটু পরে নীলা একলা আমার রুমে ঢুকলো। এখন কেমন লাগছে? একটু ভালো। আচ্ছা, রিয়া কি চলে গিয়েছে? অনেক কষ্টে অনেক সত্যি মিথ্যা কথা বলে বাসায় পাঠালাম। আচ্ছা, তুমি এখন পাগলামি কেন করলে? এটা পাগলামো না। পাগলামো না তো কি? তুমি জানতে না 2 ব্যাগের বেশি রক্ত দেওয়া ভালো না? আগে জানতাম না, তবে দেওয়ার আগে ডাক্তার বলেছিল। তারপরও কেন এত বড় ঝুঁকি নিলে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমার কথা শুনে নীলার চেহারা নিমেষেই মলিন হয়ে পড়ল। রকি কি এখন ঘুমাচ্ছে? সকালের আগে ঘুম ভাঙবে না। কেন? ঘুমের ইনজেকশন দিছে তাই। ও, কি যেন বলতে চেয়েছিলে আমায় এখন? কি সেটা বলবে? যেটা বলতে চেয়েছিলাম তা হলো, দেখো নীলা, আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক করা সম্ভব না। কেন মেঘ, তুমি এমনটা করছো? কি দোষ আমার, বলবে প্লিজ?
আমি আগে যা করেছি তার জন্য আর কতবার মাফ চাইবো বলো? কি করতে হবে আমায় বলো? কি করলে তোমাকে পাবো? কি করলে তুমি আমাকে গ্রহণ করবে বলো মেঘ? দেখো নীলা, কান্না করো না প্লিজ। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বলো, আজ সব কথাই শুনবো তোমার। তুমি তো জানোই আঙ্কেল আমাকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে। আমি কি করে তার মনে আঘাত দিব? কি করে আঙ্কেলের বিশ্বাস ভাঙবো? আমাকে ভালোবাসলে আব্বু কেন কষ্ট পাবে? তোমরা কত ধনী আর আমরা কত গরিব তা তো নিজের চোখেই দেখে আসছেন। নতুন করে কি আর বলবো? আঙ্কেল আর একমাত্র মেয়েকে আমার মতো গরিবের হাতে কখনোই তুলে দিবে না। আমি আব্বুর সাথে কথা বলবো। না প্লিজ, এমনটা করো না। আমরা বন্ধু আছি, এইভাবে সারা জীবন বন্ধু হয়ে থাকি। তুমি এখন আঙ্কেলকে বললে আঙ্কেল আমাকে ভুল বুঝতে শুরু করবে। আমি চাই না আমার সাথে আবার এমনটা হোক। এটাই কি তোমার শেষ কথা? হুম। তুমি আমাকে গ্রহণ করবে না? না সরি, আমার পক্ষে সম্ভব না। শেষবারের মতো বলতেছি, আমি কি করতে পারি তার সম্পর্কে খুব ভালোভাবে ধারণা আছে তোমার। সরি। ওকে। নীলা চলে গেল। দেখছেন, আমি আগে থেকে জানতাম এটা নীলার অভিনয়। যদি সত্যি ভালোবাসতো তাহলে ভয় দেখাতো না, এইভাবে চলে যেত না। আমি বেড থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে এক পর্যায়ে দাঁড়াতে পারলাম। একটু পরে ধীরে ধীরে হাঁটতেও শুরু করলাম। নীলা বাইরে বসে কাঁদতেছে। এখানে বসে কাঁদছো কেন? আরে তুমি বাইরে আসলে কেন? ডাক্তার তোমাকে আজ উঠতে বারণ করেছে। বাইরে আসলে কেন? আরে না, আমি ঠিক আছি। তুমি এখানে বসে কাঁদছো কেন? কাঁদতে ইচ্ছে হয়েছে তাই কাঁদছি। আমাকে একটু ধরে রকির রুমে নিয়ে যাবে? আমার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আমার কাছে এসে আমাকে ধরে রকির রুমে নিয়ে গেল। আচ্ছা তুমি থাকো এখানে, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসতেছি। রাত তো অনেক হলো। না না, খাবার নিয়ে আসতে হবে না, তুমি বাসায় যাও। কি বললা? আমি বাসায় যাব তাই না? তোমাদের দুজনকে এভাবে ফেলে রেখে আমি চলে যাব? হ্যাঁ, চুপটি করে এখানে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আমি আর নীলাকে বাসায় যাওয়ার জন্য জোর করলাম না, কেননা আমি নিজেই ঠিক নাই কি করে আরেকজনের খেয়াল রাখবো। তাই নীলাকে আর জোর করলাম না। নীলা বাইরে চলে গেল খাবার নিতে। আমি রকির পাশে বসে আছি। তখন মনে পড়লো আমার ফোনের কথা। পকেট থেকে ফোনটা বের করলাম। আহারে বেচারি, ফোন রে চার্জ না থাকায় বন্ধ হয়ে পড়েছে। কি করব? ফোনে চার্জ দিব কি করে? থাক, কালকে বাসায় গিয়ে না হয় ফোনে চার্জ দিব। এখন তো কোনো দরকার নাই ফোনের। কয়েক মিনিট পরে নীলা খাবার নিয়ে চলে আসলো। আসো, হাত মুখটা ধুয়ে নিয়ে আসি। আমি একলাই যেতে পারবো? যেতে পারবো, যে ধপাস করে পড়ে থাকবে তখন আবার। না, আমি পড়বো না। বেশি কথা বলবে না। নীলা আমার কাছে এসে আমাকে আগের মতো ধরে ওয়াশরুমে নিয়ে গেল। আমি নিজেই হাত মুখে পানি দিলাম। এটাও অবশ্য নীলাই করে দিতে চেয়েছিল। ফ্রেশ হয়ে নীলার সাহায্য নিয়ে রুমে এসে ডিনারটা সেরে নিলাম নীলার সাথে। না, নীলার ব্যবহারে কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছি। কেমন জানি মায়া জমতে শুরু করছে। না, এভাবে চলতে থাকলে তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এভাবে চলতে দেওয়া যাবে না। পরের দিন খুব সকালে ঘুম ভাঙলো আমার। নীলা আমার পাশে একটা চেয়ারে বসে ঘুমাচ্ছিল। খুব মায়াবী লাগতেছিল নীলাকে। জানালা দিয়ে হালকা বাতাস আসতেছিল। বাতাসে চুলগুলো এলোমেলো ভাবে উঠতেছিল। সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে। মনে চাইতেছে চুলগুলো ঠিক করে দেই নিজ হাতে। আমি এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়েছিলাম। কিরে, তা এমন করে কি দেখতেছিস? কই কিছু না তো। দোস্ত, তোর জ্ঞান ফিরছে কখন? অনেক আগেই ফিরেছে, তা বলে দিচ্ছিস না কেন? কি বলবো? এই যে নীলাকে তুই ভালোবাসিস। ভালোবাসি তোকে কে বললো? তোর চোখ। আচ্ছা, এসব কথা বাদ দে। আর এখন বলতো, তোর এখন কেমন লাগছে? দোস্ত, ভালো। আমাকে এখানে নিয়ে আসছিল কে? রিয়া নিয়ে আসছিল দোস্ত। রুবি আসছিল? না, রুবিকে তোর অবস্থার কথা তো বলা হয়নি। আমার ফোনটা কই? মনে হয় রিয়ার কাছে আছে। ও। আমাদের কথায় নীলার ঘুম ভেঙে গেল। আরে রকি, তোর জ্ঞান ফিরলো কখন? অনেক আগে। এখন কেমন লাগছে? একটু ভালো। এভাবে একটু একটু কথা বলতে বলতেই বেলা উঠে গেল। এরই মাঝে ডাক্তার এসে রকিকে একবার দেখেও গেল। দোস্ত, তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? কই, আমি তো ঠিকই আছি। না, আমার চোখকে তুই হাজার চেষ্টা করলেও ফাঁকি দিতে পারবি না। আসলে আসলে আমি বলছি। আরে রিয়া, তুই কখন আসলি? মাত্র আসলাম। তা বলতো কি হয়েছে?
তুই যখন অ্যাক্সিডেন্ট করেছিলি তখন তুই জ্ঞান হারিয়ে ফেলিস। তোকে আমি কয়েকজনের সাহায্য নিয়ে হাসপাতালে নিয়ে আসি। তোর অনেক রক্তক্ষরণ হয়েছিল, বলতে গেলে রক্ত শূন্য হয়ে পড়েছিলি। তো জরুরি ভিত্তিতে কয়েক ব্যাগ রক্ত লাগতো। তোর আর মেঘের রক্তের গ্রুপ একই হয়। মেঘ শরীরের সব রক্ত দিয়েছিল। তারপরে মেঘ নিজেই জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে নীলা আবার মেঘকে রক্ত দেয়। এই হলো কাহিনী। রকি কাঁদতে শুরু করে দিল। এই পাগল, কাঁদছিস কেন? তুই তোর জীবন বাজি রেখে আমাকে রক্ত দিলি, এমন তো নিজের মানুষরাও করতো না রে। আমি কি? তারপর হ্যাঁ, আমি তোর বন্ধু, আর বন্ধুর ধর্মই হলো আরেক বন্ধুর সব সময় পাশে থাকা। আচ্ছা রিয়া, আমার ফোন তোর কাছে আছে না? এই নে। রুবি সকালে ফোন করেছিল। আমি তোর অবস্থার কথা বলে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। নীলা বাইরে থেকে খাবার নিয়ে চলে আসলো। তুই কখন আসলি? একটু আগে। ও, সবাই মিলে নাস্তা করলাম ওইখানেই। একটু পরে রুবিও চলে আসলো। দোস্ত, তোরা তো অনেক করলি, এখন একটু তোরা বাসায় গিয়ে রেস্ট নে। এখন বউকে পেয়ে আমাদের পর করা হচ্ছে, তাই না? রিয়া আর নীলা, তোমরা দুজন বাসায় চলে যাও, আমি রকির কাছে আছি। না ভাইয়া, আপনাকেও অনেক ক্লান্ত দেখাচ্ছে, আপনি রেস্ট নেন, আমি রকির সাথে আছি। দোস্ত, রুবি ঠিক বলেছে, তোরা সবাই যা। কিন্তু কোনো কিন্তু না। আমি, রিয়া, নীলা সবাই চলে আসলাম। মেঘ, তুমি বাসায় যাও, আমি একটু কলেজে যাব। আচ্ছা। রিয়া চলে গেল। মেঘ, আমাকে একটু বাসায় নামিয়ে দিবে? আচ্ছা, তুমি বাইরে গিয়ে বসো, আমি একটু ডাক্তারের সাথে দেখা করে আসতেছি। কেন? এখন আবার দেখা করবে কেন? আসলে রকিকে তো এখন ছাড়বে না, তাই রিকোয়েস্ট করে যদি ছাড়িয়ে নিতে পারতাম তাহলে ভালো হতো। হসপিটালের পরিবেশ তো ভালো না। ঠিক বলছো, তোমাকে কথা বলতে হবে না, চলো। আব্বুকে বললেই সব ম্যানেজ করে নেবে। আব্বুর সাথে এখানকার ডাক্তারের খুব ভালো সম্পর্ক আছে। তাহলে একটু মনে করে আঙ্কেলকে বলো। হ্যাঁ। হুম। তারপরে আমি বাইকে উঠে বাইকটা স্টার্ট করলাম। নীলা আমার পিছনে বসলো। বসার সাথে সাথে ঝাপটিয়ে জড়িয়ে ধরলো। মনে হয় আমি তার বর। এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। বুঝতেই তো পারছেন আমার কি অবস্থা। নীলাকে নীলার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়লাম। শরীরটা এখনো কেমন জানি দুর্বল দুর্বল মনে হচ্ছিল। আর ফোনটাও চার্জে লাগিয়ে দিয়ে অন করে রাখলাম। একটু পরে আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে দেখলাম নীলার নাম্বার। ফোন রিসিভ করলাম। কি করছো? শুয়ে আছি। যেটা বলার জন্য ফোন দিলাম, বিকেলে রকিকে বাসায় নিয়ে আসতে পারবে। আব্বু ডাক্তারকে বলে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন তুমি রেস্ট নাও, বিকেলে আমি তোমাকে ফোন দিব। আচ্ছা। আল্লাহ, আমি কি করতে চাচ্ছি আর কি হচ্ছে আমার সাথে? যতই নীলাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছি ততই নীলা আমার কাছে আসতেছে। আল্লাহ, আপনি বলে দেন এখন আমি কি করব? নীলার সাথে আমার কোনোভাবেই যায় না। ধুর, আমি আর ভাবতে পারছি না। এসব মনে মনে ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ছিলাম টেরই পাইনি। ঘুম ভাঙলো নীলার ফোন পেয়ে। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে দেখি নীলা ফোন করছে। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো মেঘ, হুম। ঘুমাচ্ছ তুমি? হুম। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। রকি কি নিতে যাবে না? যাবো তো, কিন্তু তুমিও যাবা নাকি আবার? কেন, তুমি একাই যাবে নাকি? একাই তো পারবো। তুমি কি পারবে আমার তা ভালো করেই জানা আছে। এখন উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি গাড়ি নিয়ে আসতেছি তোমার বাসায়, তুমি রেডি হয়ে থেকো। নীলা ফোন কেটে দিল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। তখন আবার ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিয়া কল করছে। আল্লাহ বাঁচাও। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, রিয়া বলো। তুমি কি ফ্রি আছো? কেন? আপু তোমার সাথে দেখা করতে চাচ্ছে। কেন? তোমার আর আমার বিয়ের কথা বলার জন্য। মানে? আমি আপুকে তোমার কথা বলেছি, আপু আমাদের বিয়েতে মত দিয়েছে। প্লিজ তুমি এখন আর না করো না। রিয়া, তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার জন্য পাগল হয়েছি। আচ্ছা, আমি এখন রকিকে নিতে যাব, এসে তোমার সাথে কথা বলছি। আচ্ছা। আমি ফোন কেটে দিতেই আবার ফোনটা বেজে উঠলো। দেখি নীলা আবার কল করছে। আমি ফোন রিসিভ করলাম। কই তুমি? বাসায়। আমি তোমার বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। তুমি যাও, আমি সিএনজি করে চলে যাব। আমি যা বলছি তাই করো, তাড়াতাড়ি নিচে আসো। নীলা ফোন কেটে দিল। আল্লাহ, এখন কি করব? দুজন দুই দিক থেকে এমন ভাবে চাপ দিলে মাঝখান থেকে তো আমি ফেটে যাব।
নিচে এসে দেখি নীলা গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই গাড়িতে উঠতে বলল। আমি পিছনের সিটে বসতে যাব, তখনই আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? না। তাহলে পিছে বসছো কেন? সামনে আসো। কি আর করার, সামনের সিটে মানে নীলার পাশের সিটে বসে পড়লাম। গাড়ি স্টার্ট করলো। মেঘ, হ্যাঁ বলো। তখন তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছিল কেন? কখন? একটু আগে যখন কল করছিলাম। রিয়া ফোন করছিল তো তাই। নীলার মুখটা কেমন কালো হয়ে গেল রিয়ার কথা শুনেই। ও, হসপিটালে চলে আসলাম। আসার পথে আর কোনো কথা বলেনি নীলা, তবে দেখেই বোঝা যাচ্ছিল নীলার আকাশে অনেক মেঘ জমেছিল বৃষ্টি হওয়ার জন্য। তুমি রকির কাছে যাও, আমি ডাক্তারের সাথে কথা বলে রিলিজ শিট নিয়ে আসতেছি। আচ্ছা। আমি রকির কাছে চলে আসলাম। রকি আর রুবি গল্প করছিল। কেমন আছিস? কখন আসলি? মাত্র দুপুরে খাইছো তোমরা? হ্যাঁ ভাইয়া, আপনি খাইছেন? তোমাকে আর কষ্ট করতে হবে না। রকিকে বাসায় নিয়ে যাব এখন। ডাক্তার কি এখন ছাড়বে ভাইয়া? নীলা রিলিজ শিট নিতে গেল। সত্যি দোস্ত, আমাকে আর এখানে থাকতে হবে না? সত্যি। খুব ভালো হয়েছে, এখানে ভালো লাগছে না। ভাইয়া, আমার শ্বশুরকে কি রকির কথা বলেছেন? না। ভালো কাজ করেছেন। আচ্ছা রুবি, তুমি তাহলে এখন বাসায় যাও। সেই সকাল থেকে তো এখানে আছো, বাসায় গিয়ে রেস্ট নাও। রুবি মেঘ ঠিক বলেছে, তুমি বাসায় যাও। আচ্ছা, বাসায় পৌঁছে কল দিও। আচ্ছা। রুবি চলে গেল। আমি আর রকি বসে গল্প করছি। একটু পরে নীলা রিলিজ শিট নিয়ে চলে আসলো। কি রে, এখন কেমন আছিস? ভালোই। ভালো হলেই ভালো। রিলিজ শিট নিয়ে আসছো? এই নাও। আমি আর নীলা রকিকে ধরে উঠে দাঁড় করালাম। আমাদের দুজনের কাঁধের উপর ভর করে রকিকে হাঁটিয়ে নিচে নিয়ে আসলাম। তারপরে রকিকে নিয়ে পিছনে বসলাম। এইবার আসার পথে আমাদের মাঝে তেমন আর কোনো কথা হয়নি। বাসায় চলে আসলাম। আবার আমি আর নীলা রকিকে ধরে উপরে নিয়ে আসলাম। রকিকে বেডে শুয়ে দিলাম। নীলা, কি খাবে, চা না কফি? কি বানাবে? কে আবার বানাবে? আমিই বানাবো। থাক, আর কষ্ট করতে হবে না। তুমি রকির কাছে বসো, আমি সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। তুমি কেন বানাবে? আমার ইচ্ছে হচ্ছে তাই। তুমি শুধু রান্নাঘরটা দেখিয়ে দাও। দোস্ত, আমি কিন্তু খাবো না। আচ্ছা। নীলাকে রান্নাঘর দেখিয়ে দিয়ে রুমে এসে দেখি অসুস্থ বন্ধু আমার তার বউয়ের সাথে কথা বলছে। তাই আর ডিস্টার্ব না করে আমি বাইরে বেলকনিতে দাঁড়িয়ে রিয়ার কথাগুলো ভাবতে লাগলাম। রিয়া কি পাগলামি শুরু করে দিল এসব? না, রিয়াকে বোঝাতে হবে। রিয়া যেটা চাচ্ছে এটা কোনো মতেই কোনো দিক থেকে মানায় না। এসব ভাবতে ভাবতে কখন যে নীলা পাশে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারি নাই। কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা মেঘ, আমি এত পাপ করছি যে তার কোনো ক্ষমা নেই। এসব কথা বলছো কেন? আগে কফির কাপটা ধরো, প্রচুর গরম। ও হ্যাঁ দাও। আমি নীলার হাত থেকে কফির একটা কাপ নিয়ে খেতে লাগলাম। মেঘ, বলো। কফি কেমন হয়েছে বললে না তো? ও হ্যাঁ, অনেক ভালো হয়েছে। তাই? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কই, আমি তো ঠিকই আছি। মেঘ, তোমাকে খুব ভালো করেই চিনি, সো আমাকে মিথ্যা বলে পার পাবে না। বলতে না চাইলে বলো না, তবু মিথ্যা বলবে না। সন্ধ্যা লাগছে, বাসায় যাবে না? যাব। চলো এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ লাগবে না। নীলা চলে গেল রাগী একটা ভাব দেখিয়ে। হয়তো নীলা আর একটুকু সময় থাকতে চেয়েছিল। নীলা চলে গেল। আমি বেলকনিতেই দাঁড়িয়ে আছি আর ভাবছি কি করব। একদিকে নীলা, অন্যদিকে রিয়া। আমি কি এই শহর ছেড়ে চলে যাব? না, চলে গেলে তো আমার বাবার স্বপ্ন পূরণ হবে না। আর রকির এই অবস্থা, ওকে তো একলা রেখে যাওয়াই যাবে না। আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেলাইলে আমারে। না পারছি ছাড়তে, না পারছি ধরতে। পকেটে থাকা ফোনটা হঠাৎ কাঁপতে শুরু করে দিল। পকেট থেকে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল রিয়ার নাম্বার। ফোন রিসিভ করলাম, ইচ্ছে না থাকা সত্ত্বেও। হ্যালো, বলো। কিছু ভাবলে? দেখো রিয়া, তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই হবার না। কেন মেঘ, হবে না কেন? বারবার ওইসব বলতে ভালো লাগে না। আসলে মেঘ, তুমি নীলাকে ভালোবাসো, তাই আমাকে মেনে নিতে পারছো না। এখানে নীলার কথা উঠছে কেন? নীলার জন্য তো আমাকে মানতে পারছো না। তুমি যা মনে করো। এটা তোমার শেষ কথা? রিয়া প্লিজ, বোঝার চেষ্টা করো। কি বুঝবো মেঘ? আমরা দুজন তো অনেক ভালো বন্ধু, তাই না? হুম। তাহলে আমরা তো সারা জীবন বন্ধুত্বের বাঁধনে থাকতে পারি। কি দরকার সম্পর্কে যাওয়া? কি হলো, কথা বলছো না কেন? আমি আবার
আর কি বলবো মেঘ, তুমি তো আমার কোনো কথাই শোনো না। বন্ধুত্বের চাইতে কোনো বড় সম্পর্ক আছে কি এই জগতে? না। তাহলে তুমি কেন এই সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছ? আচ্ছা মেঘ, তুমি কি নীলাকে ভালোবাসো? জানি না। আচ্ছা, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে আবার কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। রিয়া ফোন কেটে দিল। ফোন কান থেকে নামাতেই আবার বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল নীলার নাম্বার। ফোনটা রিসিভ করলাম। এতক্ষণ ফোন ব্যস্ত ছিল কেন? কার সাথে কথা বলছিলে? রিয়ার সাথে কথা বলছিলাম। তোমাকে না বারণ করছি রিয়ার সাথে বেশি মিশবে না? দেখো নীলা, আমি তোমাকে আগেও বলছি, এখনো বলছি, তুমিও আমার বন্ধু, রিয়াও আমার বন্ধু। বন্ধু তো কি সবসময় হেসে হেসে সবসময় কথা বলতে হবে? কই কোনোদিন তো আমার সাথে হেসে হেসে তো কথা বলনি। কেন বলনি? আমিও তো তোমার বন্ধু। আচ্ছা, এসব কথা বাদ দাও। কেন বাদ দিব? আচ্ছা, রিয়ার সাথে মিশলে তোমার সমস্যা কই? কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি? তোমাকে অন্য কারোর সাথে আমার সহ্য হয় না। এসব পাগলামি বাদ দেওয়া যায় না? দেয়া যায়। তাহলে দাও না কেন? বিয়ে করে নিচ্ছ না কেন? আবার বিয়ে? ঠিক আছে যাও, বিয়ে করতে হবে না, নিজ হাতে খুন করে ফেলাও আমাকে। পাগলের মতো হাসছো কেন? মন চাচ্ছে তাই। হাসো, যত খুশি হেসে নাও। আর কয়েকটা দিন পরে তোমার হাসি বন্ধ হয়ে যাবে। তাই নাকি? রিয়ার সাথে কি কথা বললে? তোমার সাথে যেগুলো হলো। মানে? তোমাদের দুজনের তো কোনো কাজ নাই বিয়ে করা ছাড়া। নীলা ফোন কেটে দিল। ব্যাপার কি? ফোন কাটলো কেন? মনে হয় ফোনের টাকা শেষ হয়েছে। শেষ হবেই না কেন? এত ফোনে কথা বলে নাকি কেউ? আমার মাথা ধরে গিয়েছে কথা শুনতে শুনতে। ফোনটা পকেটে রাখলাম, রুমে আসলাম। রুমে এসে দেখি আমার বন্ধু ভিডিও কলে ব্যস্ত। কি রে, খেতে হবে না? হবে তো। তাও ভালো, খেতে হবে। আমি তো ভাবছিলাম কথা বলেই তোর পেট ভরে যাবে। একটু শান্তিতে কথা বলতে দে। যা তো খাবার উপরে নিয়ে আয়। নিজে তো করবে না, কাউকে করতেও দিবে না। কি বললি রে? বললাম খাবারটা উপরে নিয়ে আয় দোষ। শুধু এটাই বলছিলিস? আমি নিচে আসলাম, রান্নাঘরে গেলাম, খাবার রেডি করে দুজনের খাবার নিয়ে উপরে চলে আসলাম। দুজনে একসাথে ডিনারটা সেরে নিলাম। তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। আর আমার বন্ধু বউয়ের সাথে প্রেম করা শুরু করে দিল। সকালে ঘুম থেকে উঠে রকিকে নাস্তা করাইলাম, তারপরে নিজেও নাস্তাটা করে নিলাম। এখন ভাবছি আজ একটু কলেজ থেকে ঘুরে আসি। অনেক দিন হলো কলেজে যাওয়া হয়নি। দোস্ত, বল। ভাবছি আজ একটু কলেজে যাব। আমি এভাবে যেতে পারবো না, তুই ঘুরে আয়। একলা থাকতে তোর কোনো সমস্যা হবে না তো আবার? আরে না, এখন তো আমি একটু সুস্থই আছি। আচ্ছা দোস্ত, সাবধানে থাকিস। আমি বেশি দেরি করব না, যাব। ক্লাস হলে ক্লাস করে চলে আসবো। বাইকটা নিয়ে যা। সেটা তুই না বললেও নিয়ে যেতাম। শালা হারামি। আচ্ছা দোস্ত থাক, তাহলে আমি আসছি। এই সাবধানে যাবি। আরে শার্টটা চেঞ্জ করে যা, অনেক ময়লা হয়েছে। কই ময়লা হয়েছে? ঠিকই তো আছে। আচ্ছা ভাই, তোর সাথে কোনোদিনও কথাই পেরে উঠতে পারা যাবে না, তুই যা। গুড বাই, ভালোভাবে থাকিস। তুইও ভালোভাবে বাইক চালাস। রকির কাছ থেকে বাইকের চাবি নিয়ে বাইকটা নিয়ে চলে আসলাম কলেজে। কলেজে সোজা ক্লাসরুমে গেলাম। কয়েকজন ক্লাসমেট আসলো কথা বলার জন্য। সবাই রকির কথা জিজ্ঞাসা করলো, রকি কেমন আছে। কয়েকটা মেয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তাদের মধ্যে একটা মেয়ে আমার দিকে আসতে লাগলো, কিন্তু আসতে আর পারলো না। মাঝপথে এসে থেমে গেল আর পিছনে আবার ব্যাক করে চলে গেল। কারণ কি? মাঝপথ থেকে ঘুরে গেল। ব্যাপার কি? আমি পেছন ঘুরে তাকাতেই থমকে গেলাম। নীলা ইয়া বড় চোখ বের করে তাকিয়ে আছে। তুমি? আমি তোমাকে না বলছি মেয়েদের সাথে কথা বলবে না। আর ওরা তো আমার ক্লাসমেট। তো কি ওদের সাথে কথা বলতে হবে? কি হলো, চুপ কেন? আর কলেজে যে আসবে আমাকে বলছো একবারও? আমি কলেজে আসবো কি আসবো না সেটা কি তোমাকে বলে আসতে হবে? হ্যাঁ, তা আসতে হবে। এসব পাগলামি বাদ দাও নীলা। এটা কোনো পাগলামি না। পাগলামি ছাড়া এটা অন্য কিছুই না। তোমাকে পাওয়ার জন্য যদি আরো পাগলামি করতে হয় তাহলে আরো পাগলামি করব। যত খুশি করতে পারো। হ্যাঁ করব। তোমাকে যদি আমি না পাই তাহলে নিজেকে শেষ করে দেব। দিতে পারো। স্যার চলে আসলো, ক্লাস শুরু হয়ে গেল। 45 মিনিট ক্লাস হলো। ক্লাস শেষ করে আমি আর দেরি না করে বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। কিরে, এত চোখ মুখ কালো কেন? আর বলিস না দোস্ত, কলেজে যাওয়ার পরে কয়েকজন ছেলে মেয়ে তোর খবর নেওয়ার জন্য আমার সাথে কথা বলতে আসছিল। আমি ওদের সাথে একটু কথা বলছি,
তো এসব দেখে নীলা আমাকে চোখ পাকিয়ে বলে আমি কখন কলেজে যাব, ওরে নাকি বলে যেতে হবে। তারপর? আমি ওরে এসব পাগলামি বাদ দিবার বললাম, আর ও বলছে ও নাকি আরো পাগলামি করবে, আমাকে না পেলে নাকি নিজেকে শেষ করে দিবে। আমি মুখের উপর বলে আসছি যা ইচ্ছে করতে পারে সে। এটা তোর বলা কিন্তু ঠিক হয়নি। কেন? এখন যদি সত্যি সত্যি কিছু একটা করে বসে তাহলে কি করবি? আর যদি সত্যি সত্যি মরে যায় তার দায় কিন্তু পুরোটাই তোর উপরে আসবে। আরে কিছুই করবে না, এসব অহংকারী মেয়েরা শুধু ভালোবাসা নিয়ে খেলা করতেই পারে, সত্যিকারে ভালোবাসতে পারে না। না রে দোষ, আমি নীলার চোখে তোর জন্য অনেক ভালোবাসা দেখেছি। নীলা তোকে অনেক ভালোবাসে। তুই শুধু শুধু নীলার উপরে এখনো রাগ করে আছিস। আচ্ছা এসব কথা বাদ দিবি? আমি জানি তোর এখন এইসব কথা শুনতেও খারাপ লাগছে, তবে তুই ভুল পথে হাঁটছিস। আচ্ছা বক বক বাদ দে, রান্না করে দিয়ে গিয়েছে খালা? রান্না করেছে। আচ্ছা আমি ফ্রেশ হয়ে নিচ থেকে খাবার নিয়ে আসছি। আচ্ছা। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার নিয়ে উপরে চলে আসলাম। এসে দেখি রকি ফোনে কথা বলছে। পরে কথা বলিস, খেয়ে নে আগে। রকি আমাকে হাত ইশারা দিয়ে চুপ করতে বলল। একটু পরে ফোন কেটে দিল। জানিস কে কল দিয়েছিল? রুবি ছাড়া তোকে কে আবার কল করবে? না, রুবি না, নীলা কল করছিল। ও নে খাওয়া শুরু করে দে। আচ্ছা, তোর মনটা কি এতই শক্ত যে একটা মেয়ের মনের কথাও বুঝতে পারিস না? আমি জানতাম তোকে ফোন দিবে এখন। আমাকে তো আর বোকা বানাতে পারছে না, এখন সাহায্য নিয়েই আমাকে বোকা বানাবে। এসব কি বলছিস মেঘ? নীলা কাঁদছে। এসব অভিনয় কান্না। দাঁড়া, আমি ওর অভিনয় বের করছি। আমি আমার ফোনটা পকেট থেকে বের করে নিয়ে ফোন দিলাম নীলাকে। প্রথমবার রিং হতেই রিসিভ হলো। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাকে একলা বোকা বানাতে পারছো না, তাই এখন রকির সাহায্য নিয়ে বোকা বানাতে চাচ্ছ? দেখো নীলা, আমার জানের বন্ধু তুমি, রকির সাথে আমার সম্পর্কটা নষ্ট করো না। এটা বাদে তোমার যা ইচ্ছা হয় করতে পারো। নীলা কোনো কথা বলছে না, হালকা হালকা কান্নার আওয়াজ ভেসে আসতেছে ওপাশ থেকে। এসব অভিনয় কান্না বন্ধ করো। আমি রেগে ফোনটা কেটে দিলাম। কেমন জানি সহ্য হচ্ছিল না এসব। রকি নির্বাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে নে। রকি কোনো কথাই বলল না, চুপচাপ খেয়ে নিল। আমিও রকির সাথে খেয়ে নিলাম। খাওয়া শেষ। তুই এটা ঠিক করলি না। প্লিজ দোস্ত, ওকে, রেস্ট নে, আমি বাইরে আছি। তুইও রেস্ট নে। তুই রেস্ট নে, আমি বাইরে আছি। তোর ইচ্ছা। আমি বাইরে বেলকনিতে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, সত্যি নীলা কিছু করবে না তো আবার? পকেটে ফোনটা কেঁপে উঠল। বের করে দেখি রিয়া ছোট একটা মেসেজ দিছে। মেসেজটা ছিল, তুমি নীলাকে ভালোবাসো। সেটা নিজে বললেই পারতে, রকিকে দিয়ে বলার কি আছে? আমি তো আগেই তোমাকে বলছিলাম তুমি নীলাকে ভালোবাসো কিনা। তুমি তো কিছু বলো নাই তখন। যদি বলতে তাহলে আজ আমি এই ভুলটা আর করতাম না। যাই হোক, বন্ধু হয়ে সারা জীবন পাশে থেকো, এটাই শেষ চাওয়া আমার। মেসেজটা পড়ে যেমন ভালো লাগছিল ঠিক তেমনি খারাপও লাগছিল, সাথে রাগটা উঠছে রকির উপর। মেসেজ পড়া শেষ না হতেই আঙ্কেলের ফোন আসলো। রিসিভ করে সালাম দিলাম। আঙ্কেল সালাম দিয়ে যা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম। মেঘ, তুমি কোথায় এখন? আঙ্কেল আমি তো বাসায়। একটু সিটি হাসপাতালে আসতে পারবে? কেন আঙ্কেল, কার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু কি হলো আঙ্কেল, কান্না করছেন কেন? নীলা ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। এখন কেমন আছে নীলা? খুবই বাজে অবস্থায় আছে, ডাক্তার কিছু শিওর দিয়ে বলতে পারছে না। আচ্ছা আঙ্কেল, আপনি থাকেন, আমি আসছি। ফোনটা কেটে দিলাম। রকি, নীলা তো... নীলার কি? আর তুই কাঁদছিস কেন? নীলা আত্মহত্যা করতে গিয়েছিল। তো এটাই চেয়েছিলি তুই? দোস্ত প্লিজ। আচ্ছা, চাবিটা নিয়ে বাইকটা বের করে তাড়াতাড়ি যা। ধন্যবাদ দোস্ত। আমি বাইকটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে আসলাম। বাইকটা এক সাইডে দাঁড় করিয়ে দৌড়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই আঙ্কেলকে দেখতে পেলাম অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকতে। আমি আঙ্কেলের সামনে গেলাম। আঙ্কেল, নীলার কি অবস্থা এখন? 72 ঘন্টার আগে কিছুই বলতে পারবে না। কি হয়েছিল? আমি কিছুই জানতাম না বাবা। অফিস থেকে এসে দেখি নীলা ফ্লোরে পড়ে আছে সাইটে। কয়েকটা ঘুমের ট্যাবলেট ছড়িয়ে ছিটেছিল, তাই দেখে আমি ভয় পেয়ে ওকে হসপিটালে নিয়ে আসি। তারপরে ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেছে। আর এই কাগজটা নীলার হাতে মুঠোর ভিতরে ছিল, একটু আগে ডাক্তার দিয়ে গেল। আমি খুলতে চাইলাম, কিন্তু তোমার নাম উপরে লেখা আছে।
তাই আর আমি খুললাম না বাবা। আমি দেরি না করে আঙ্কেলের হাত থেকে কাগজটা নিয়ে খুলে পড়তে লাগলাম। পড়া শেষ করে নিজের চোখকে আর কন্ট্রোল করতে পারলাম না, অঝরে পানি পড়তে শুরু করলো। আমার কান্না করা দেখে আঙ্কেল ও কাগজটা আমার হাত থেকে নিয়ে পড়তে শুরু করলো। পড়া শেষ করে আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বাবা, তুমি তো এইসব কথা আমাকে বলতে পারতে আগে। আঙ্কেল, আমি এই সম্পর্কে জড়াতে চাইনি, কারণ আপনারা কত বড় লোক আর আমার বাবা কত গরিব। আপনাদের সাথে আমাদের কোনোভাবেই যায় না। তো কি হয়েছে? এখন যদি আমার মেয়ের যদি কিছু একটা হয়ে যায় তাহলে কি করব? এত টাকা পয়সা দিয়ে তোমার মতো একটা জামাই পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার মেঘ। তুমি কেন আমার সাথে আগে এটা শেয়ার করলে না বাবা? যদি শেয়ার করতে তাহলে আজ আর এই দিনটা দেখতে হতো না। মেঘ, যে করেই হোক তুমি আমার মেয়েকে আমাকে কাছে ফিরিয়ে দাও। তোমার বউকে বাঁচাও মেঘ। আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। কি বলবো আঙ্কেলকে? আমি কি করব এখন? আর যদি নীলা সত্যি বড় কিছু একটা হয়ে যায়, তার জন্য দায়িত্ব হব আমি? নীলা, তুমি এমনটা কেন করলে? আমি তো সেদিন রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলে ফেলছি। এসব কথা মনে মনে ভাবছি আর চোখ দিয়ে পানি ঝাড়াচ্ছি। এমন সময় ডাক্তার আসলো। এখানে মেঘকে। ডাক্তার, আমি মেঘ। আপনি আমার সাথে ভিতরে আসেন, রুগী আপনাকে খুঁজছে বারবার। আমি ডাক্তারের সাথে ভিতরে ঢুকলাম। আমাকে ভিতরে রেখে ডাক্তার, নার্স সবাই বাইরে গেল। মেঘ, তুমি আসছো? হ্যাঁ নীলা, আমি আসছি। কেন করলে এমন পাগলামি? আমি তো সেদিন... মেঘ, আমাকে জড়িয়ে ধরবে প্লিজ? আমি আস্তে আস্তে নীলাকে জড়িয়ে ধরলাম। আমি নীলাকে জড়িয়ে ধরাতেই নীলাও আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো, যা অসুস্থ মানুষের পক্ষে সম্ভব না। তুমি এত শক্ত করে জড়িয়ে ধরে আছো কিভাবে? তুমি না অসুস্থ? তুমি আমাকে ভালোবাসো। হুম। তাহলে আমাকে কষ্ট দিলে কেন এতদিন? এতদিন তো বুঝতে পারি নাই, আজকেই বুঝতে পারলাম কতটা ভালোবাসি তোমায়। তাহলে আব্বুর বুদ্ধি তো কাজে লাগছে। মানে? আঙ্কেল সহ আরেকটা হুজুর মানুষ প্রবেশ করলো। আঙ্কেল, উনি কে? কাজী। কারো বিয়ে পড়াবে আজ নাকি? তোমাদের। মানে? মানে আজ এক্ষুনি তোমার আর নীলার বিয়ে দিব এখানে। কিন্তু কেন? আজকে ঠিক সময়ে বাসায় ফিরেছিলাম বলে নীলা ট্যাবলেট খেতে পারি নাই। যদি সত্যি সত্যি খেয়ে ফেলতো তখন তো সত্যি বড় একা হয়ে পড়তাম। আমি আপনাদের কারো কথাই বুঝতে পারছি না। তাহলে কি নীলার কিছুই হয়নি? এসব কিছু নাটক ছিল? নীলা বেড থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ বাবু, তোমার মনের কথা জানার জন্য এটুকু করতেই হলো। আমি কি বলবো, মাথা কাজ করছে না। এইসব কিছু করাতে আব্বুই আমাকে সাহায্য করছে। হ্যাঁ বাবা, নীলা সত্যি বলেছে। তোমার মনের কথা জানা আমার কাছে খুব প্রয়োজন মনে হয়েছিল, তাই আর কি। তবে মেঘ, আজ আমি সত্যি সত্যি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম তোমাকে মুক্তি দিয়ে চলে যাব পৃথিবী ছেড়ে। কিন্তু কোথা থেকে যে আব্বু চলে আসলো আর সবকিছু নতুন করে সাজিয়ে দিল। আমি কি করব, কাঁদবো না হাসবো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, আমি আমার মা বাবার অনুমতি ছাড়া নীলাকে বিয়ে করতে পারবো না। জানি, তাদেরকে খবর দেওয়া হয়েছে, তারা কালকে আসবে। তাহলে বিয়েটা কালকেই করি। বাবা, বিয়েটা কালকেই করব। আজকে একটু হবু বরের সাথে প্রেম করে বেড়াই। তারপরে নীলা আমার হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে আসলো। বাইক স্টার্ট দাও। কই যাব? জানি না, তুমি স্টার্ট দাও তো আগে। আমি বাইক স্টার্ট দিলাম। নীলা পিছনে চড়ে আমাকে জড়িয়ে সাপটে বসলো। মেঘ, বলো। তুমি আমাকে এত কষ্ট দিলে কেন? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি আগে। নীলা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। মেঘ, ভালোবাসি তোমায়। আমিও। আমি কি ভালোবাসি? কাকে? রিয়াকে? না, তোমাকে। তাহলে ভালো করে বলো। পারবো না। কি? নীলা আমার গলা টিপে ধরছে আস্তে করে। এই ছাড়ো, অ্যাক্সিডেন্ট তো করবো। তাহলে বলো। বলছি, ছাড়ো আগে। নীলা আমাকে ছেড়ে দিল। আমি বাইকের স্পিড বাড়িয়ে দিলাম 100-র উপরে। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি চিৎকার করে বললাম, ভালোবাসি তোমায় নীলা।